আসসালামু আলাইকুম। তো আবারও আপনাদের মাঝে আসলাম। যেহেতু আমি এর আগের ভিডিওতে কথা দিয়েছিলাম যে ট্রান্সফরমার বা এসএমপিএস ব্যতীত যে বর্তমানে সোলার ইনভার্টারগুলো মার্কেটে আসতেছে, ওই ইনভার্টারের যে সমস্যার সম্মুখীন, যে পাকিস্তান গত 6 থেকে 9 মাস তারা এটা লোকালি মেড করতেছে, লোকালি তৈরি করতে তারা কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে, এই সমস্যাগুলো যদি আমরা আগে থেকেই ওভারকাম করতে পারি, তাহলে আমরা তাদের থেকে যে 6 মাস বা 1 বছর পিছিয়ে আছি, এটা আমরা তাদের কাছাকাছি লেভেলে চলে আসতে পারবো। আর ভিডিওটা আমি জুই পাওয়ারের সোহাগ ভাইয়ের কে সোহাগ ভাইয়ের প্রতি আমি ভিডিওটা করতেছি, যেহেতু উনি ভিডিওটা মানে এই বিষয়ে বাংলাদেশে মেশিনগুলো আনতেছেন। তাহলে এই কারেকশনগুলো যদি উনি দিতে পারেন, তাহলে আশা রাখি আমরা একটা ভালো ইনভার্টার জুই পাওয়ার থেকে পাওয়ার আশা রাখি। তো তার আগে আরেকটু জিনিস বলে নিই। আজকে আমি ভিডিওতে দেখলাম যে ডিজি-ডিসি ব্যান্ড, ডিজে-ডিসি, যেটা আমাদের গুলিস্তানের কাপ্তান বাজার, কাপ্তান মার্কেটের সংযোগ পাওয়ারের থেকে ওনারা মার্কেটিং করতেছে। এবং মার্কেটিংয়ে ওনাদের আমার যেটা ভালো লাগছে যে ডিজে-ডিসি এটা আপনার ট্রান্সফরমার বেস, যেটা কি ট্রান্সফরমার ব্যতীত যে ইনভার্টারটা সরাসরি ব্যাটারি ব্যতীত সোলার থেকে চলবে। তো ওনারা 2 বছরের আপনাকে গ্যারান্টি দিচ্ছে। 2 বছরের মধ্যে কোনো নষ্ট হলে 1 টাকাও দিতে হবে না, ওনারা আপনাদেরকে ঠিক করে দেবে উইদাউট এনি কস্ট, কোনো টাকা ব্যতীত। আর যদি 3 দিনের মধ্যে ঠিক করে না দিতে পারে, তাই নতুন আরেকটা দিয়ে দেবে। তো এটা একটা খুবই ভালো লক্ষণ। আর যেহেতু আগেই বলেছি যে এই ইনভার্টারগুলোতে কিছুটা সমস্যা আছে, যে সমস্যাগুলো পাকিস্তান, চায়নার পরে পাকিস্তান লোকালি মানে স্থানীয়ভাবে তৈরি করতেছে গত 6 থেকে 9 মাস ধরে। তো তৈরি করার পরে ওরা কিছু সমস্যার মুখোমুখি হচ্ছে। এই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যেতে পারে, সেই লক্ষ্যে আজকের ভিডিও। তো এটা অবশ্যই আমি আশা রাখি আমাদের জুই পাওয়ার সোহাগ ভাইয়ের এটা কাজে লাগবে। উনি এই ইনভার্টারটা তৈরি করতেছে। তো এই যে কমতি ইনভার্টারটার, এই কমতিগুলো যদি আমরা ওভারকাম করতে পারি, তাহলে আমরা আশা রাখি একটা ভালো ইনভার্টার পাবো। তো আজকে আমাদের টপিক হইল ট্রান্সফরমার অ্যান্ড এসএমপিএস রেস সোলার ইনভার্টার, অথবা আমাদের বাংলাদেশে এটা অনেকে বিএফডিও বলে। তো এটার গাইডলাইন অফ প্রপার ইউজ, এটাকে ভালোভাবে ইউজ করতে হলে বা এটা থেকে ভালো পারফরমেন্স পাইতে হলে কী কী নিয়ম আমরা ফলো করতে হবে। ওকে, তো আমাদেরকে প্রবলেমস মাস্ট বি ওভারকাম, এই কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো অবশ্যই আমাদেরকে ওভারকাম বা সলভ করতে হবে। যদি আমরা এটা সলভ করতে পারি, তাহলে এই ইনভার্টার থেকে আমরা একটা ভালো আউটপুট পাবো এবং এটা টেকসই ইনভার্টার হবে বলে আমি মনে করি। অন্তত আপনারাও মনে করবেন আমার টপিকগুলো দেখে। 1 নম্বর, সবচেয়ে বেশি ইম্পর্টেন্স হলো পরিমাণ মতো সোলার প্যানেল ব্যবহার করা। এটা আসলে তো এটাতে কোনো ট্রান্সফরমার নেই, কোনো কন্ট্রোলার নেই, শুধুমাত্র আইজিবিটি ইউজ করা হয়। তো মূল এটার যে পাওয়ার শক্তি বা চালিকা শক্তি, এটা কিন্তু সোলার প্যানেল। তো এখানে অবশ্যই আপনাকে পরিমাণ মতো সোলার প্যানেল ইউজ করতে হবে। পরিমাণ মতো কি, সেটা নিচে টপিক্সে আসা যাবে, আমরা ফলো করতে থাকি। দ্বিতীয়ত হইল এর ভিতরে যে মূল জিনিস বললাম আগেই, যে আইজিবিটি, সোলার প্যানেল এবং আইজিবিটি, এই আইজিবিটিগুলো হয় ইউজ করতে হবে হাই কোয়ালিটির, অথবা এটা জাপানি অথবা তাইওয়ান। মূলত আমি পক্ষপাতে জাপানি আইজিবিটিগুলো ইউজ করা। আর জাপানি যদি কোনো কারণে ম্যানেজ করা না যায়, তাহলে তাইওয়ানের আইজিবিটি ইউজ করতে হবে। কোনো চাইনিজ আইজিবিটি ইউজ করা যাবে না। আইজিবিটি অথবা আইজিবিটি মডুল, যদি আমরা চাইনিজ আইজিবিটি ইউজ করি, তাহলে এটা নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এক্ষেত্রে আমরা জাপানি অথবা তাইওয়ানের আইজিবিটি আমরা ব্যবহার করতে চেষ্টা করব। কোয়ালিটি, আমাদের কোয়ালিটিফুল প্রোডাক্ট হতে হবে। তো আমরা নিশ্চিত, আমরা সবাই জানি জাপানি কোয়ালিটি অনেক বিশ্বের সেরা। যেহেতু এটা ডিসি থেকে এসি কনভার্ট করবে, এটাই মূল আমাদের মেশিনের এই দুইটা জিনিস, সোলার প্যানেল এবং আইজিবিটি। তো এছাড়াও এটার মধ্যে যখন এসি শেয়ারিং করব আমরা,
এসি শেয়ারিংয়ে আমরা অবশ্যই জাপানি ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করব। হ্যাঁ, জাপানি পাওয়ার ব্রিজ রেকটিফায়ার এটা আমরা ইউজ করব। কারণ হলো এটাতে অনেকগুলো সুবিধার পাশাপাশি কারেন্ট রিভার্স করতে দেয় না। এই কারেন্ট রিভার্স করতে না দেওয়ার কারণে রিভার্স ভোল্টেজ যায় যে আমার মেশিনটাকে নষ্ট করবে, সেই সুযোগ এখানে নেই। মোটামুটি 100 অ্যাম্পিয়ারে যদি একটা জাপানি আইজিবিটি ইউজ করি, প্রায় 1600 ভোল্টেজ হ্যান্ডলিং করার মতো তার ক্ষমতা থাকে। হ্যাঁ, এছাড়াও ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে এই আইজিবিটি যদি মান খারাপ হয় বা আইজিবিটিগুলো যদি আপনি কম দেন বা কোয়ালিটি ফুল না দেন, তাই ইন্ডাকটিভ লোড যখনই ইন্ডাকটিভ লোড দেবেন তখনই এটা ফেটে যাবে, মসফেট কেটে যাবে। আর এটাই এই সমস্যা, একটা বড় সমস্যা হলো আইজিবিটি কেটে যাওয়া বা মসফেট কেটে যাওয়া, যে যেভাবে বুঝেন। তারপরে পয়েন্ট হলো এখানে কিন্তু তামার কয়েল ইউজ করা হয়, অনেকে এটা অ্যালুমিনিয়ামও ইউজ করা হয়। আমরা সবসময় চেষ্টা করব ভালো মানের তামার কয়েল ইউজ করতে। তারপরে পয়েন্ট হইল ঠান্ডা। যেহেতু আমরা জানি যে একটা প্রোডাক্ট বা একটা জিনিস ওভার টেম্পারেচারে বা ওভার হিটে নষ্ট হয় এবং ওভার হিটে জিনিসের পারফরমেন্স মানে ইনভার্টারের পারফরমেন্স কমে যায়। এই জন্য আমাদেরকে কী করতে হবে, ওখানে একটা বড় হিটসিঙ্ক ইউজ করতে হবে ভিতরে। আইজিবিটি যেখানে থাকবে ভালো প্রপার হিটসিঙ্কের নিচে মানে আইজিবিটিটা যেখানে লাগানো থাকবে হিটসিঙ্কের সাথে, ওখানে আমার ফ্রেস্ট ঘাম ইউজ করতে হবে। তারপরে হাই স্পিডের কুলিং ফ্যান কিন্তু দুই ধরনের আমরা ইউজ করব। হাই স্পিডের কুলিং ফ্যান এবং হাই স্পিডের দুইটা কুলিং ফ্যান এমনভাবে স্থাপন করব, একটা সরাসরি যেন আমার হিটসিঙ্ককে ঠান্ডা করে, আরেকটা যেন আমার ওই যে তামার কয়েল ইউজ করা হয় ঠিক ফ্যানের পরেই আমার তামার কয়েলটা যেন থাকে। এতে কি হবে, আমার ওই হিটসিঙ্ক এবং তামার কয়েল যেন সঠিকভাবে কুলিং হতে পারে। এই জন্য আমি হাই স্পিড কুলিং ফ্যান ইউজ করব এবং সঠিক অবস্থানে সঠিক জায়গায় ভিতরে ভালো মানের হিটসিঙ্ক ইউজ করব। হিটসিঙ্কের সাথে আইজিবিটির সাথে আমি ঘাম ইউজ করব যেন সঠিকভাবে কুলিং যে আমাদের ওটা যেন সঠিকভাবে দেয়া হয়, তাইলে আমার এখানে পারফরমেন্স টেম্পারেচার ওভারহিটে নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে। হ্যাঁ, তারপরে হলো এই হিটসিঙ্ক তো আমি বললাম, তারপরে হলো কয়েল ফ্যান বলে দিলাম। তৃতীয় 6 নম্বর হইল আমাদেরকে একটা মেশিনের কিন্তু আমরা কিছু প্রোটেকশন সেন্সর ইউজ করি, লাইক হিটিং ওভারহিট সেন্সর থাকতে হবে আমার ওখানে। ওভারহিট সেন্সর, অ্যাম্পিয়ার সেন্সর, মানে ওভার অ্যাম্পিয়ার বা ওভার কারেন্ট ফ্লো হলে বা ওভারহিট হয়ে গেলে একটা নির্দিষ্ট সহ্য ক্ষমতার বাইরে গেলেই যেন তার আগেই আমার মেশিনটা ওভারহিট প্রোটেকশন দেখাইয়া অফ হয়ে যেতে পারে। এই যে এটা রাখতে হবে আমার, ওভারহিট সেন্সর, ওভারলোড সেন্সর, তারপরে হইল ওভার কারেন্ট সেন্সর। এই সেন্সরগুলো যদি আমি দিই এবং সঠিকভাবে এরা যদি কাজ করে, তাই আমার মেশিন ওভারহিটে পুড়ে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। তারপরে হলো সেফটি প্রোটেকশন ডিভাইস ইউজ করা। সেফটি প্রোটেকশন ডিভাইস মানে হলো কি, এই মেশিনটাকে আরও বেশি দীর্ঘস্থায়ী লংজিভিটি বা সিকিউর নিরাপদে ইউজ করার জন্য আমাকে সেফটি ডিভাইস ইউজ করতে হবে। সেফটি প্রোটেকশন ডিভাইস বলতে আমি এখানে বোঝাচ্ছি ভোল্টেজ অথবা কারেন্ট প্রোটেকশন ডিভাইস পাওয়া যায় 63 অ্যাম্পিয়ার, 1000 টাকার কমে নেয় বা 1000 টাকাই ধরেন, 900 সামথিং। ডিসি ব্রেকার, সোলার প্যানেলের ওখানে আমার ডিসি ব্রেকার ইউজ করতে হবে যেন রিভার্স ভোল্টেজ না যায় এবং আমার ঠান্ডার মানে বজ্রপাত বা অন্যান্য ক্ষতি থেকে আমার প্যানেল এবং আমার মেশিনটাকে যেন ওভার ভোল্টেজ না দিতে পারে, এই জন্য ভোল্টেজ এবং কারেন্ট প্রোটেকশন ডিভাইস ইউজ করা, ডিসি ব্রেকার ইউজ করা, ভোল্টেজ প্রোটেক্টর ইউজ করা, এসপিডিসি ইউজ করা। হ্যাঁ, এসপিডিসি ছাড়াও আরও কিছু প্রোটেকশন আছে, আমরা আসতেছি নিচে পয়েন্ট। এগুলো যদি আমি ইউজ করি, এগুলো এক্সটার্নালি অথবা ইন্টারনালি কোম্পানি নিজেই দিয়ে দিতে পারেন ভিতরে, তাহলে আমি এগুলোতে আমার চাহিদা মোতাবেক বা সেফটি রেঞ্জের ভিতরে যদি আমি এটার মানগুলো সেট করি, তাহলে আমার ডিভাইসের লংজিভিটি বেড়ে যাবে এবং অপ্রত্যাশিত ক্ষতি থেকে আমার মেশিনটাকে রক্ষা করতে পারবে।
আসেন আমার 8 নম্বর পয়েন্ট, পিবি লো অ্যান্ড পিবি হাই কাট আপ সেট আপ করা। এটা কি? এটা হইল মূলত আইজিবিটি কাটে কখন? মূলত আইজিবিটি কাটে এই সময় যে যখন আপনার সোলার প্যানেল থেকে ধরেন আমার 220 ভোল্ট ডিসি যদি আসে, এই 220 ভোল্ট ডিসিকে আমার কনভার্ট করে আমি পাই হইল হয়তো 190 বা 95 ভোল্টেজ। তাহলে আমার সর্বনিম্ন মিনিমাম ভোল্টেজ 220 ভোল্ট ডিসি যদি আমি সেট আপ করে দিই, যে এর নিচে যদি আসে অটোমেটিক আমার মেশিনটা এসিতে শিফট করে দেবে, আর এসি যদি না থাকে সে অফ হয়ে যাবে। মানে সে দেখাবে যে মিনিমাম ভোল্টেজ দেখাইয়া সে মেশিনটা স্টার্ট হতে দেবে না। আমার যে কন্ট্রোলার আইসিতে এটা আমি লজিকে ঢুকাই দেবো যে ডিসি ভোল্টেজ যদি সর্বনিম্ন 220-এর কমে আসে সোলার থেকে, হয় সে এসিতে শিফট হয়ে যাবে, নতুবা সে ওয়ার্নিং দেবে যে লো ভোল্টেজ দেখাবে প্যানেল পিবি লো ভোল্টেজ। তাহলে আমার এই রেঞ্জটা আমি 220 ভোল্ট ডিসি এবং উপরের দিকে হয়তো এটা আমি হতে পারে আমি 300 বা 350 ভোল্ট দিতে পারি, যেন আমার মেশিনে একটা সেফটি রেঞ্জের মধ্যে থাকতে পারে। এটা আমি আমার আইসির মধ্যে এই অর্ডারটা কমান্ডটা দিয়ে দিতে পারি। তারপরে মেশিনের ক্ষমতার চেয়ে ন্যূনতম 1.5 গুণ প্যানেল বেশি লাগানো। এটা কেন? এটার কারণ হইল আমাদের যদি এসি শেয়ারিং থাকে, এসি শেয়ারিংটা করে কীভাবে? এটা হইল ব্রিজ রেকটিফায়ার দিয়ে করে। তো ব্রিজ রেকটিফায়ার ওখানে এসি মানে কারেন্টের লাইনও থাকে, সোলারের লাইনও থাকে। এখন এখানে সে কী করবে? সে সবসময় চয়েস করে হইল সবচেয়ে বেশি ক্ষমতা বেশি কারেন্ট কোথায় থেকে আসতেছে, সে ওই জায়গা থেকেই মানে কারেন্টটা আগে নেবে, আর আপনার যেখানে কম পাবে সেটাকে সে ছেড়ে দিবে। তো এখানে কি হইল? এখানে হইল এটা যে আমার মেশিনের প্যানেলের ক্ষমতা, ধরেন আমার যদি মেশিন হয় এরকম 3.5 কেবি, আমাকে ন্যূনতম ওখানে 5000 ওয়াট প্যানেল ইউজ করতে হবে। তো 5000 ওয়াট প্যানেল ইউজ করলে দেখা যাচ্ছে আমি ওখানে মোটামুটি ভালো একটা পরিমাণের কারেন্ট বা সোলার থেকে শক্তি আসবে। এতে করে কী হবে? এসি শেয়ারিং না করে সে ডিসি প্যানেল থেকে ইউজ হবে, এতে আমার কারেন্টের বিলও কমবে। আমাদের পরবর্তী পয়েন্ট হলো ক্যাপাসিটর শুধুমাত্র কয়েক সেকেন্ডের জন্য আমাদেরকে ব্যাকআপ দেয়। আমরা যদি ক্যাপাসিটর ভিতরে অনেকগুলো ক্যাপাসিটর দিই, এতে কিন্তু খুব একটা বেশি আমরা লাভবান হব না। কারণ হইল ইন্ডাকটিভ লোড যখন দেয়া হয়, হঠাৎ করে ইন্ডাকটিভ লোড বলতে আমরা বোঝাচ্ছি পানির মোটর, ফ্রিজ, এসি, কারেন্টের চুলা, এরকম লোডগুলো যখনই এটার মধ্যে আমরা দিব, তখন ক্যাপাসিটার কিন্তু আমাদেরকে মাত্র কয়েক সেকেন্ড, এটা 3 সেকেন্ড বা সর্বোচ্চ 60 সেকেন্ডের জন্য আমাকে ইন্ডাকটিভ লোডে সাপোর্ট দিবে। কিন্তু খুব বেশি আমাকে কিন্তু বেশিক্ষণ সময় কিন্তু আমাকে ক্যাপাসিটার সাপোর্ট দেবে না। কারণ সূর্যের আলো যদি কোনো কারণে কমেও যায়, হঠাৎ করে কমে গেল, মেঘ এসে গেলো বা কোনো কিছু এসে গেলো, তো তখন আমার কিন্তু আপনার ক্যাপাসিটারের মতো যদি ব্যাকআপ রিসোর্স না থাকে, তাহলে সে কিন্তু আমাকে করবে, আমার আইজিবিটির উপরে লোড পড়বে এবং আইজিবিটি কাটা যাবে। তো এখানে আমরা দুইভাবে আরও একটা জিনিস করতে পারি, ব্যাটারি সিস্টেমও আমরা এখানে রাখতে পারি দুইভাবে। এটা আমি পরবর্তীতে আমার মানে কিছু এর পরের পয়েন্টে বলতেছি একটু পরে, এটা মাথায় রাখলাম ব্যাটারি কিভাবে আমরা করব। তারপরে হইল প্রপার আর্থিং করা। প্রপার আর্থিং করা মানে হলো আমার মানে এসপিডি ইউজ করা, তারপরে হলো ভালোভাবে আর্থিং করা। আর্থিং করলে আমার মেশিনটা রিভার্স কারেন্ট বা বিভিন্ন ধরনের বজ্রপাত এসব কাজ থেকে রক্ষা হবে। এসপিডি দিতে হবে অথবা প্রপার আর্থিং করতে হবে, বডি আর্থিং করতে হবে। তারপরে বড় ডিসপ্লে ব্যবহার করা, যেখানে আমার বিভিন্ন তথ্য শো করবে, যেমন আমি কত ওয়াট সোলার থেকে পাচ্তেছি, পিবি ভোল্টেজ কত, তারপরে বর্তমানে আমার লোড কত ওয়াট চলতেছে, কত ফ্রিকোয়েন্সি, আমার হার্স কত, হ্যাঁ, এগুলো আমার দেখা। আচ্ছা, এবার আমি আমার লাস্ট পয়েন্টে চলে আসি, তাড়াতাড়ি শেষ করব। তো এখানে প্রপার আর্থিংয়ের এসপিডিসির কথা বলা হয়েছে।
হ্যাঁ, তো আমার লাস্ট পয়েন্ট যেটা আমি বললাম যে পরবর্তীতে ব্যাখ্যা করব, সেটা হইলো ব্যাটারি শেয়ারিং। কীরকম? এখানে আমরা আরেকটা অপশন রাখতে পারি, সেটা হইলো যে কোনো কারণে সোলার থেকে কমে গেলে আমি যদি মেশিনটাতে 48 ভোল্ট ডিসির সিস্টেম রাখা হয়, অথবা আমি আরেকটা কাজ করতে পারি, সেটা সবার জন্য না, আমি ফ্যাসিলিটি রাখবো, যে যেভাবে ইউজ করবে আমি ব্যাটারি দুইভাবে কানেকশন দেওয়ার ব্যবস্থা রাখবো। দুইভাবে কানেকশন দেওয়ার ব্যবস্থা রাখবো। একটা হলো কীরকম? একটা হলো এরকম, 9 অ্যাম্পিয়ারের আমি 20টা ব্যাটারি বা 21টা ব্যাটারি, 9 অ্যাম্পিয়ারের যে ছোটো 500-600 টাকায় বা 1000 টাকায় পাওয়া যায়, এরকম আমি যদি 20টা ব্যাটারি বা 21টা ব্যাটারি সিরিজে কানেকশন করি, তাহলে 9 অ্যাম্পিয়ারে আমার মোটামুটি 250 ভোল্ট বা 260 ভোল্ট একটা ব্যাটারি সিরিজ থাকবে। সিরিজে কানেকশন করব আমি ব্যাটারিগুলো করে, আমি ওই সোলার প্যানেলের ওখানেই সোলার প্যানেলের মতো ওর সাথে প্যারালালি কানেকশন থাকবে। তো আমার যখন সূর্য থেকে বা সোলার প্যানেল থেকে ধরেন আমার ব্যাটারি সিরিজ ভোল্টেজ থাকবে হলো 230 বা 240, আর যখনই আমার সোলার থেকে 230 বা 40-এর উপরে ভোল্টেজ আসবে, আমি প্যানেলটাও সেই হিসাবেই দেবো যেন আমার 250 বা 260 থাকে। আর ব্যাটারি যে আমি 20টা বা 21টা সিরিজ করব, সেই সিরিজে আমার ধরেন ভোল্টেজ থাকবে এর কাছাকাছি বা এর থেকে একটু কম। তাহলে কী হবে, যখন সূর্যের আলো আসবে সে ব্যাটারিকে চার্জ করে তার যে ইনস্ট্যান্ট এই যে ইন্ডাকটিভ লোড অথবা আকাশে মেঘ আসে ইউজ করার জন্য সে এই ব্যাটারি থেকে নিতে পারবে। মানে ব্যাটারি এবং সোলার প্যারালাল সিরিজে থাকবে, তবে রিভার্স ব্যাটারি চার্জ যেন সোলারে রিভার্স করতে না পারে সেই ফ্যাসিলিটি তো থাকবেই। এতে কী হবে, 9 অ্যাম্পিয়ারের 250 ভোল্ট বা 230 ভোল্টের একটা সিরিজ ব্যাটারি যদি থাকে, আমার যদি ইনস্ট্যান্ট সোলার থেকে না আসায় কোনো কারণে মেঘ আসে বা কোনো কিছু আসে, তাহলে আমার মেশিনটা ট্রিপ করবে না কিছুক্ষণের জন্য। সেটা কত, 9 অ্যাম্পিয়ার যতক্ষণ সোলানো যাবে ওই ব্যাটারি থেকে নিবে, আবার যখন সূর্যের আলো আসবে তখন ওখান থেকে ওভারকাম করবে। অথবা আমরা নর্মাল যে সোলার ইনভার্টারগুলো, ওই সোলার ইনভার্টারের ওখানে আমরা যেরকম 24 ভোল্ট 48 ভোল্টের ব্যাটারির সুবিধা রাখি, সেটাও করা যেতে পারে। এখন কেউ যদি মনে করে যে সে 24 ভোল্ট বা 48 ভোল্টের 60টা ব্যাটারি লাগাবে, তো 60টা ব্যাটারির দাম কত পড়তেছে? ন্যূনতম যদি আমি 60টা যদি 100 অ্যাম্পিয়ারের করেও লাগাই, তাহলে এক একটা ব্যাটারি 100 অ্যাম্পিয়ারে যদি 15,000 হয়, তাহলে 60টা ব্যাটারির দাম 60,000 টাকা। আর আমি যদি ওখানে 9 অ্যাম্পিয়ারের ব্যাটারি 21টা সিরিজে লাগাই এবং এক একটা ব্যাটারি যদি ন্যূনতম 1000 করেও ধরি আমি, তাহলে কত হচ্ছে? 21টার দাম 21,000 বা 20টার দাম 20,000। তো আমি দুনো জায়গায় ফ্যাসিলিটি রাখবো, যে পিবিতে এত ভোল্টেজ ব্যাটারি সিরিজ করে লাগানোর ফ্যাসিলিটিও থাকবে, অথবা আমার ডিসি কানেকশন হিসাবে 48 ভোল্ট বা 24 ভোল্টের ফ্যাসিলিটি থাকবে। এই দুইটা যে কোনো একটা ফ্যাসিলিটি যার যেভাবে সমর্থ বা যে যেভাবে ভালো মনে করবে সেভাবে ইউজ করবে। এই কয়টা পয়েন্ট যদি আমরা ফলো করি, আমি আশা রাখি একটা ভালো সোলার ইনভার্টার, আমি যেটা উইদাউট ট্রান্সফরমার, উইদাউট এসএমপিএস, এবং যেটা দিয়ে আমি দিনের বেলা আমার ইচ্ছা মতো আমার যতগুলো লোড প্রয়োজন আমি ব্যবহার করতে পারবো। যেহেতু আমার সোলার প্যানেলের দাম এখন কমে গেছে অনেকটা, 24 ভোল্টেজের প্যানেল, তো মোটামুটি এই সিস্টেমটা চালানোর জন্য নর্মাল গ্রাহক মোটামুটি 6টা প্যানেল সিরিজে কানেকশন করলেই হয়ে যাবে। 6টা প্যানেলের দাম কত হবে? 6টা প্যানেলের দাম হবে, আমি যদি এক একটা প্যানেলের দাম অ্যাভারেজ 12,000 ধরি, তাহলে 6টা প্যানেলের দাম 60,000, 70-এর মধ্যে পেয়ে যাব। আর যদি আমি 8টা প্যানেল ইউজ করি 80-90-এর মধ্যে পেয়ে যাব। আর মেশিনটা যদি আমি 25-এর মধ্যে পেয়ে যাই মেশিনটা, যেহেতু আমাদের জুই পাওয়ারের শখ ভাই যদি তৈরি করে বাংলাদেশে, আর উনি যদি জাপানি আইজিবিটি বা জাপানি ব্রিজ রেক্টিফায়ার ইউজ করে সঠিকভাবে ভালো মানের, ভালো হাই স্পিড কুলিং ফ্যান, তামার কয়েল ভালো মানের যদি ইউজ করে, আর এটার প্রাইস রেঞ্জ যদি উনি 25 থেকে 30-এর মধ্যে রাখে, তাহলে আমি মনে করি আমি 1.5 লাখ টাকা, হ্যাঁ আমি ধরলাম 1.5 লাখ টাকায় আমি এমন একটা প্যাকেজ পাচ্ছি যেটা আমার দিনের বেলায় আমার যাবতীয় লোড, যত লোড, এসি, ফ্রিজ, পানির মোটর, ওয়াশিং মেশিন, চুলা, এভরিথিং যদি আমি সোলার থেকে চালাইতে পারি। আর রাতের বেলায় যেহেতু আমার 9 অ্যাম্পিয়ারের ব্যাটারি সিরিজ আছে, অথবা এই 24 ভোল্ট বা 48 ভোল্টের ব্যাটারি আছে 4টা, যেভাবে ইউজ করে আর কি, যার যেভাবে সুবিধা হবে, আমার দুটোটাই ফ্যাসিলিটি রাখবো আমি। তো
যে যেভাবেই করে, তাহলে রাত্রের বেলায় তো সে আর চুলা, ওয়াশিং মেশিন এইসবগুলো চালাবে না। রাত্রের বেলায় সে চালাবে হলো সর্বনিম্ন মানে 2-1টা ফ্যান, লাইট ফ্যান, তাও কখন কারেন্ট চলে গেলে। তো ওই সময় যদি উনি ওভাবে ইউজ করে, তাহলে আমি আশা রাখি একটা মানুষের সবচেয়ে লেটেস্ট টেকনোলজিতে সোলারের সর্বোচ্চ ক্ষমতা ইউজ করে একটা গুণগত একটা মানে ইনভার্টার, সোলার ইনভার্টার আমরা পেয়ে যাব। আর আমি সোহাগ ভাইয়ের কাছে রিকোয়েস্ট করব যে উনি যেন সর্বাত্মক চেষ্টা করে আমাদেরকে এরকম ভালো মানের একটা ইনভার্টার দিতে পারে। এছাড়াও আপনারা চাইলে এই যে ডিজে-ডিসি নিতে পারেন, এমন খারাপ না তো, ওরা তো ভালোই আপনাকে অফার করতেছে। 2 বছর মানে গ্যারান্টি দিচ্ছে, 2 বছরে নষ্ট হয়ে 1 টাকাও দিবে না, 3 মাসের মধ্যে আপনাদেরকে 3 দিনের মধ্যে রিপেয়ার না করতে পারলে আরেকটা দিয়ে দিবে। তাহলে আর কি চান? এই দ্বিতীয় অপশন এটা। তৃতীয় অপশন আবার ইন্ডিয়াতেও আমি যেটা বললাম যে উত্তরপ্রদেশে ম্যাক্সমল নামে মাইক্রোইনাগল বা ম্যাক্সমল কোম্পানি, ওনারাও এই সেম অফারটাই করতেছে, আরও উন্নত মানের। ওনারা তৈরি করে ফেলছে, ডিজে-ডিসি মার্কেটিং করতেছে, ওনারা অক্টোবরে মার্কেট করবে, আর আমাদের সোহাগ ভাই ট্রাই করতেছে একটা বেস্ট দিতে। তো 3টে অপশন আছে। তাহলে কেন আমরা শুধু শুধু ট্রান্সফরমারওয়ালা অথবা এসএমপিএসওয়ালা জিনিস ইউজ করব? যদি আমরা বাঙালি চাই সুবিধা, ফ্যাসিলিটি, সার্ভিস। আমি আপনাকে ভিতরে পানি দিলাম না ঘোড়ার ডিম দিলাম, সেটা আপনার দেখার বিষয় না। আপনার দেখার বিষয় হলো আমি এটাকে 2 বছর বা 3 বছর উইদাউট টেনশনে ইউজ করব। এবার 100 বার কাটুক আর 1000 বার কাটুক, আপনি আমাকে 3 দিনের মধ্যে ঠিক করে দেবেন, না পারলে আমাকে নতুন আরেকটা দিয়ে দিবেন। তাহলেই তো আমি মনে করি এই সার্ভিসটা যদি আপনি আমাকে দেন, তাহলে আমি কেন ট্রান্সফরমার বেস অথবা এসএমপিএস টেকনোলজির জিনিস ইউজ করতে যাব, যেটাতে আমি আমার ইচ্ছা মতো ইন্ডাকটিভ লোড চালাইতে পারতেছি না, আমার হোম অ্যাপ্লায়েন্সগুলো চালাইতে পারতেছি না, হাজারো রেস্ট্রিকশন, এটা করা যাবে না, ওটা করা যাবে না। তো আমি মনে করি যে যারা এই ভিডিওটা দেখবেন, আপনার এই ট্রান্সফরমার বেস এসএমপিএস টেকনোলজির দিন শেষ, এখন নতুন সোলার ইনভার্টার বিএফডিতে বাংলাদেশ। তো যদি আমার কোনো ভুল থাকে বা কেউ যদি মনে করেন যে এর বিপরীতে আপনাদের কোনো বাক্য বা কোনো কিছু বলবেন, আমাকে বলতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি মনে করি অ্যাজ এ প্রযুক্তিপ্রেমী আমি সবসময় আপডেট জিনিসে চাইব যেটাতে মানুষ এবং দশের উপকার হবে, হেজিটেশনে পড়বে না। 2 বছর আমাকে যদি এই চায়না কোম্পানি গ্যারান্টি দিতে পারে, 3 দিনের মধ্যে নষ্ট হয়ে যায়, 3 দিনের মধ্যে না দিয়ে আরেকটা রিপ্লেস দিবে, তাই আমি কেন সেই সেবাটা নেব না? আর এই ট্রান্সফরমার বা এসএমপিএস নষ্ট হয়ে যায়, আমাকে এসএমপিএস নষ্ট হয়ে যায় 15 দিন ঘুরাইতেছেন, ট্রান্সফরমার নষ্ট হয়ে যায় আমাকে 15 দিন 10 দিন ঘুরাচ্ছেন, সার্ভিস দিচ্ছেন না। আরে ভাই, মানুষ তো সার্ভিস চায়, টাকা কোনো ফ্যাক্টর না বা টাকা জিনিস না। আপনি আমাকে সার্ভিস দিবেন, আপনি টাকা নেবেন, মূল হিসাবে এটা। আপনি আমাকে সার্ভিস দিতে পারবেন না, বড় বড় কথা কবেন, ভাই আমার এটা, আমি সেরা, আমি এটা, আমি ওটা তো বিষয় না। বিষয় হলো আমি চাবো ভিতরে আপনি আমাকে পানি দিলেন না কি দিলেন না আমার দেখার বিষয় না, পাথর দিচ্ছেন আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো 2 বছর এটা টেনশন মুক্তভাবে চলবে, নষ্ট হয়ে যায় আপনি আমাকে 3 দিনের মধ্যে ঠিক করে দেবেন, না দিতে পারলে নতুন আরেকটা সাথে সাথে দিয়ে দেবেন। আমি তো এটাই চাই, এবং এমন একটা প্রযুক্তি চাই যে প্রযুক্তিতে আমি আমার সোলারের সর্বোচ্চ ব্যবহার করতে পারবো, এবং আমি আমার ঘরের সব লোড উইদাউট এনি ব্যারিয়ার, মানে লিমিটেশন, কোনো লিমিটেশন থাকবে না, যেখানে আমি ইউজ করতে পারবো। প্রয়োজনে আমার 3 কিলো লোড, আমি 7 কিলো লোডের জিনিস লাগাবো। সোলারের প্যানেলের দাম কমে গেছে এখন, বর্তমানে আপনার পার ওয়াট 19 টাকা 18 টাকা করে বিক্রি হচ্ছে। তাই এক একটা প্যানেলের দাম পড়ে 8,800, 9,000 সামথিং, হয়তো আমি 10,000 করেই ধরি। তাই আমার 8টা প্যানেলের দাম 80,000 টাকা। এই মেশিনটার দাম যদি হয় 30,000, তাইলে 80 আর 30-এ কত? 1,10,000। 1,10,000 আমি ধরলাম, আমি যদি ব্যাটারি প্যাকেজ ইউজ করি, আরও সব মিলিয়ে আমি 1.5 লাখ টাকা লাগে না, আমি ধরলাম 1.5 লাখ টাকা, ফ্রেম টেম সব মিলিয়ে 1.5 লাখ টাকা দিয়ে যদি আমি দিনের বেলায় আমার সব হোম অ্যাপ্লায়েন্স ফ্রি চালাইতে পারি, তাহলে আপনার কেন আমি ট্রান্সফরমার আর এসএমপিএসে যাবো, যেখানে লিমিটেশন দিয়ে রাখবে, এই চালাইতে পারবেন না, ওই চালাইতে পারবেন না। তো যারা বুদ্ধিমান তারা তাদের মতো বুঝে নেবে, যারা বুদ্ধিমান না আপনি আপনার মতো বুঝেন। তো সবাই তো আমরা অনেক বুদ্ধিমান, হ্যাঁ। তো আপনি আপনার বুদ্ধি নিয়ে থাকেন, আমি আমার বুদ্ধিতে চলবো। ধন্যবাদ সবাইকে।